এক্সের ছোবল ভাই হেভি ডেঞ্জারাস, সিরিয়াসলি বলছি, এক্সের ছোবল হেভি ডেঞ্জারাস। আর শুধুমাত্র এই সিজনের সেমিফাইনালের ফার্স্ট লেগ না, আমরা যদি গত সিজনেরও সেমিফাইনালের ফার্স্ট লেগ দেখি তাহলে কিন্তু মোহনবাগান ফার্স্ট লেগে 2-1 হেরেছিল ওড়িশা এফসির কাছে। সেখানেও একজন এক্স তার ছোবল দিয়েছিল, রয় কৃষ্ণা। আর এইবারের সেমিফাইনালের ফার্স্ট লেগেও মোহনবাগান অ্যাওয়ে ম্যাচ 2-1 হারলো এবং সেখানেও কিন্তু লাস্ট ছোবলটা দিয়ে গেল সেই এক্স প্লেয়ার হাভি হার্নান্ডেজ। তো ডেফিনেটলি ম্যাচটা নিয়ে কথা বলবো, পুরো ডিটেলসে কথা বলবো যে কতটা আজকে মোহনবাগানের পারফরমেন্স একটু বিলো দ্য লাইন ছিল এবং জামশেদপুর এফসি তারা আউট অফ দ্য বক্স পারফর্ম করেছে তা আমি বলবো না। তাদের যে ডেডিকেশন লেভেলের একদম টপ গিভিংটা রয়েছে সেটা কিন্তু তারা দিয়েছে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি কেন এতগুলো দিন আগে আমি বলেছিলাম যে দিস ইজ গোয়িং টু বি দ্য ড্রিম সেমিফাইনাল ইন দিস সিজন, সেটা মনে হয় আজকে সমস্ত মানুষ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে বুঝতে পেরেছে। হ্যাঁ ডেফিনেটলি যুবভারতীতে ম্যাচটা যখন রিটার্ন খেলা হবে, রিটার্ন লেগটা হবে, সেখানে দাঁড়িয়ে অনেক কিছু ইকুয়েশনস বদলে যেতে পারে, দুটো টিমের বেশ কিছু প্লেয়ারের থাকা না থাকা অনেক কিছু বদলে ফেলতে পারে, কিন্তু সেটা নিয়ে তখন কথা বলবো। বাট আজকের রেজাল্ট আজকে হয়েছে, আজকে সেটা নিয়ে কথা বলা দরকার। আর আমি জানি শুরুতে যেটা নিয়ে কথা বলে দিতে চাই সেটা হচ্ছে যে শুরুতেই একদম ম্যাচের শুরুতেই 7-8 মিনিটের মধ্যেই কিন্তু একটা ঘটনা ঘটে যেটা রেফারিং ব্লান্ডার বা রেফারিং কন্ট্রোভার্সিয়াল ডিসিশন হিসেবে আজকের ম্যাচের শেষে অন্ততপক্ষে থেকে যাবে, থাকাটাই খুব স্বাভাবিক। সেটা হচ্ছে বক্সের মধ্যে আশিস রায়ের হাতে বল লাগে এবং জামশেদপুরের প্রায় সমস্ত প্লেয়ার যারা ওখানে ছিল প্রত্যেকেই প্রতিবাদ করে যে এটা একটা পেনাল্টি এবং হাতে বল লাগে। এবং আমরা অন্তত 5-6 বোধহয় রিপ্লেটা দেখেছি এবং তারপর আশিস রায়ের দিকে ক্যামেরাও 3-4 বার গেছে। এবার ব্যাপারটা হচ্ছে যে এখানে দাঁড়িয়ে কেন রেফারি তিনি পেনাল্টি দিলেন না বা কেন হ্যান্ডবল দিলেন না, এটা সিরিয়াসলি অজানা। হতে পারে যে একটা কারণ তিনি হয়তো প্রথমে ভেবেছিলেন বলটা বুকে লেগে আর সামহাও হাতের কনুয়ে লেগে টাচ করে বেরিয়ে গেছে, দ্যাটস ওয়াই উনি হয়তো এটাকে গুরুত্ব দেননি। এবং যেহেতু লাইন্সম্যানও ছিল ঠিক তার উল্টো দিকে, মানে এখানে যদি লাইন্সম্যানের দিকে ঘটনা ঘটতো তাহলেও একটা লাইন্সম্যানের দেখার ব্যাপার ছিল, বাট সেটাও হয়নি। তো এটা রেফারিং ব্লান্ডার বা রেফারিং কন্ট্রোভার্সিয়াল ডিসিশন হিসেবে ডেফিনেটলি থাকবে। এবং আমার অন্ততপক্ষে যতটুকু ফুটবলের নলেজ রয়েছে, যতটুকু ফুটবল দেখে আমি বুঝি, ততটুকু দেখে আমার মনে হয়েছে যে হ্যাঁ এটা আশিস রায়ের হাতে বল লেগেছিল। এবং ডেফিনেটলি এটা আমাদের এখানে যদি টেকনোলজি থাকতো বা রেফারিরা যদি সেই মানের হতেন তো এখানে অবশ্যই একটা পেনাল্টি কল হতে পারতো, এটা একটা ফাউল হতে পারতো, হ্যান্ডবলের ফাউল হতে পারতো। সেটা হয়নি। কেন হয়নি? অবশ্যই তার লায়াবিলিটিস রেফারিদের নিতে হবে। আর এই কারণে রেফারিং আমাদের এখানে সিরিয়াসলি খুবই বিলো লেভেলের এবং সেটাকে আপগ্রেড করার জন্য এআইএফএফ এর তরফ থেকেও কোনো কিছু দেখা যায় না। আমরা বলে বলে ক্লান্ত, নতুন কিছু ব্যাপার না। তো আজকে এই ডিসিশনটা ডেফিনেটলি টক অফ দ্য পয়েন্ট বা টক অফ দ্য টাউন হিসেবে তো থাকবে। আগামী কয়েকদিনের জন্য কয়েকজনের কন্টেন্ট হিসাবেও কিন্তু এটা কাজ করবে। এবার আসা যাক ম্যাচের বিষয়ে। দেখো, যেখান থেকে অন্ততপক্ষে আমরা ম্যাচ শুরু হতে দেখলাম যে দুটো টিম কোথাও নিজেদের একটা ছন্দ পেলো, সেটা আমার মনে হয় যে ওই 7-8 মিনিটের সময় থেকে। কারণ শুরুটা অ্যাকচুয়ালি মেপে নেওয়ার খেলা হচ্ছিল যে দুটো টিম কীরকম স্ট্র্যাটেজি নিয়েছে, দুটো টিমের পাল্টা স্ট্র্যাটেজি কীরকম হবে, এটা শুরুতে দুটো টিমই কিন্তু একে অপরকে মেপে নিচ্ছিল। অ্যান্ড দেখো, দিনের শেষে না একটা কোথাও ফিলিং রয়েছে, যে কোনো টিমকে তুমি আমি সাপোর্ট করি হোয়াট এভার, যদি একজন ইন্ডিয়ান কোচের হাত ধরে একটা টিম আইএসএল ফাইনালে প্রথমবারের জন্য রিচ করে, আমার মনে হয় যে সেখানে কোথাও একটা আমাদের আলাদা ধরনের ফিলিং তৈরি হতে পারে যে আমরা সবসময় ওই বিদেশি লোকজন, সাদা চামড়া, এই জায়গাটাকে অনেক বেশি করে হয়তো প্রায়োরিটি দিই, ভারতীয়দের ওপর খুব বেশি ভরসা টিমগুলো রাখে না। সেখানে জামশেদপুর এফসি শুরু থেকে তারা চাইলে কিন্তু অনেক বড় মাপের কোচ নিয়ে আসতে পারে, পেছনে কিন্তু টাটার মতো ব্যাকিং রয়েছে, তারা সমস্ত কিছুর মালিক, নিজেদের স্টেডিয়ামে ওরা খেলে এবং মাল্টিপল টাটার যা কিছু কোম্পানিজ রয়েছে স্পন্সর করে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতো গভর্নমেন্ট ব্যাংকের স্পন্সরশিপ রয়েছে। তো একদিক থেকে দেখতে গেলে কিন্তু হিউজ স্পেন্ডিং জামশেদপুর এফসি করতে পারে, কেন করে না, এটা তাদের স্ট্র্যাটেজি। আর দীর্ঘদিন ধরে টাটার যে ফুটবলে অবদান সেটাও আমরা সবাই খুব ভালো করে জানি, কিন্তু বারবার করে এই যে ইন্ডিয়ান একজন কোচকে এগিয়ে দেওয়া, তার হাতে দায়িত্ব রাখা, এটা আমার মনে হয় যে খালিদ জামিলও কিন্তু নিজেকে কোথাও প্রমাণ করতে পারলো এই সিজনে। আমি জানি না যে সেকেন্ড লেগের রেজাল্ট কী হবে,
জামশেদপুর এফসি তারা ফাইনালে রিচ করতে পারবে কি না প্রথমবারের মতো সিরিয়াসলি জানি না, কিন্তু কোথাও একটা যে খালিদ জামিল কিছু একটা করে দেখানোর মনোভাব নিয়ে এই সিজনটা শুরু করেছিলেন, আর হয়তো ম্যাক্সিমাম তিনি দুটো ম্যাচ পাবেন, মিনিমাম তো একটা ম্যাচ পাবেন, এবং সেই যে একটা দেখিয়ে দেওয়ার একটা ইচ্ছে, একটা শক্তি, সেটা কিন্তু এখনও অবধি না খালিদ জামিলের মধ্যে কাজ করছে। অ্যান্ড এই জায়গাটা কোথাও আমাকে একটা অন্য লেভেলের প্লেজার দিচ্ছে যে একজন ভারতীয় কোচের হাত ধরে একটা টিম যদি ফাইনালে যায়, সেখানে কিন্তু অনেকগুলো টিমের দেখার অনেক কিছু রয়েছে, কারণ এতগুলো তো টিম রয়েছে, তারা ম্যাক্সিমামই তো বিদেশি কোচদের হাতে দায়িত্ব দিয়ে রেখেছে। কিছু কিছু টিম রয়েছে সাকসেসের রাস্তা দেখতেই পায় না, তারপরেও তাদের কোচ চেঞ্জ হলে কিন্তু বিদেশি কোচই আসে। তো সেই জায়গাতে একজন ভারতীয়কে যদি দায়িত্ব দেওয়া যায়, মানে একজন বিদেশি কোচের থেকে তো খারাপ কিছু হবে না, মানে খারাপ তো তুমি ফেস করছো 8 বছর 10 বছর 15 বছর তুমি তো খারাপ ফেস করছো, তো তার থেকে তো খারাপ কিছু হবে না। বাট একজন ইন্ডিয়ান কোচ যদি মিরাকেল কিছু করে দিতে পারেন, আমার মনে হয় যে সেটা একজন ইন্ডিয়ান ফুটবল ফ্যান হিসাবে আমাদেরকে অনেক বেশি প্লেজার দেবে। আমি আবারও বলছি যে তুমি যে কেউ যে কোনো দলের সমর্থক হতে পারি, ডাইহার্ট ফ্যান হতে পারি, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি একজন ভারতীয়র হাত ধরে সাফল্য কোনো ক্লাবে আসে, সেখানে কোথাও মনে হয় যে আমাদেরও একটা আলাদা ভালোবাসা বা আমাদেরও কোথাও একটা আলাদা একটা স্যাটিসফ্যাকশন কাজ করে ডেফিনেটলি, যেহেতু আমাদের দেশের ফুটবলে সেইভাবে ভারতীয়দের যে অবদান, সেটাকে খুব একটা সামনের সারিতে গণ্য করা হয় না, রাখা হয় না, অন্য ব্যাপার, মানে গণ্যই করা হয় না। যাই হোক, ম্যাচের প্রসঙ্গে যদি ফিরি তাহলে অবশ্যই বলবো যে দুটো টিমের যে প্রপার স্ট্র্যাটেজি সেটা নিয়ে তো কালকে কথা বলেছিলাম, যেখানে মোহনবাগান অবশ্যই বিল্ড আপ প্লে, অ্যাটাকিং এবং একটা কোথাও প্লে মেকিংয়ের রোল বিভিন্ন প্লেয়ারের মধ্যে রেখে দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যেতে চাইবেন এই ম্যাচটাতে, সেটাই কিন্তু হয়েছে। এবং জামশেদপুরের অ্যাকচুয়ালি যে স্ট্র্যাটেজিটা সেটা হচ্ছে প্রথমে লো ব্লক খেলো, পার্ক দ্য বাস করা, যাতে কোনোভাবে রাস্তা খুঁজতে না পারে অপোনেন্ট, এবং অবশ্যই পাল্টা কাউন্টার অ্যাটাকে যাবে, এবং সেখানে কিন্তু ম্যাক্সিমাম জামশেদপুর যা মানে সুযোগ তৈরি করেছিল সেটা কিন্তু আলাদা করে বলতে হবে। দেখো ডেফিনেটলি আমি কালকে বলেছিলাম যে মনভীর এবং আপুইয়া যে রোলটা নেয়, যা ওয়ার্কলোড নেয়, সেটা রাতারাতি কারোর পক্ষে নেওয়াটা খুব টাফ। কিন্তু আমি বলবো যে থাপা এবং অবশ্যই শাহাল আব্দুল সামাদ অনেক দিন পর স্টার্টিং 11-এ ফিরে এলো, অনেক দিন পর গেম টাইমের মধ্যে ফিরে এলো, কিন্তু তাদেরকে দেখে কিন্তু ম্যাক্সিমাম সময় বোঝা যায়নি যে এতটা সময় বাইরে ছিল। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়তো সেই প্রবলেমটা হচ্ছিল, টাচে প্রবলেম হচ্ছিল, কোথাও ডিস্ট্রিবিউশনের প্রবলেম হচ্ছিল, বাট সেটা খুব কম সময়ের জন্য, বা সেটা একদম শুরুর দিকটাতে। ম্যাচের সময় যত এগিয়েছে তত বেশি করে কিন্তু তারা গেমের মধ্যে ইনভলভ হয়েছে, এবং সাহাল তো বেশ কয়েকটা ভালো সুযোগও তৈরি করেছিল, সেখান থেকে ফিনিশটা হয়নি, সেটা ব্যাড লাক অবশ্যই বলবো। কিন্তু জামশেদপুর, মানে আমি সিরিয়াসলি বলছি, আজকে একটা অন্য লেভেলের পারফরমেন্স দেখলাম। আমরা সবসময় বলি যে জামশেদপুর অনেক বেশি ডিফেন্সিভ খেলা, আজকেও খেলেছে, লো ব্লক খেলেছে, ডেফিনেটলি কাউন্টার অ্যাটাকে অনেক বেশি প্রেসার তৈরি করেছে, কিন্তু তারপরেও যেভাবে জামশেদপুর বিল্ড আপ করছিল থ্রু দেয়ার উইংস, নিখিল বার্লা এবং মোহাম্মদ সানান যেভাবে প্রেসার দিয়েছে, যেভাবে ডেসপারেট ফুটবল খেলেছে, এবং তার সাথে আমার বলতেই হবে যে জর্ডান মারে, হাভি এবং হাভিয়ের সিভেরো টোরো, এই যে ফ্রন্টে 3জন বিদেশি এবং তার সাথে 2জন স্পিডি উইঙ্গার, এই 5জন মিলে কিন্তু প্রচুর অ্যাটাক বিল্ড আপ করছিল, প্রচুর অ্যাটাক তুলে আনছিল। এবং এর আগে হয়তো অনেকে বলবে যে দেখুন একটা গ্যাপ হয়েছে, সেই কারণে মোহনবাগানের ডিফেন্সকে নড়বড়ে লেগেছে, বা এই ধরনের ব্লান্ডার হয়েছে প্রথম গোলটার ক্ষেত্রে। বাট এইটা যুক্তিটা কতটা ঠিক হবে কি ভুল হবে, এটা যারা একদম ডেডিকেটেডলি বলতে চান তারা অবশ্যই বলতে পারেন, বাট আমার কোথাও মনে হয়েছে যে কিছু সময়ের জন্য মানে ল্যাক অফ কনসেন্ট্রেশন বা ম্যাচ থেকে কিছু সময়ের জন্য হারিয়ে যাওয়া, এটা কিন্তু প্রথম গোলটার ক্ষেত্রে ডেফিনেটলি দায়ী হয়ে থাকবে। কারণ যে ডিফেন্সটা এতটা কম্প্যাক্ট থাকে, যে ডিফেন্সটা এতটা নিজেদের মধ্যে কমিউনিকেটিভ ওয়েতে ফুটবলটা খেলে, সেই ডিফেন্সে এতটা ব্লান্ডার, বা একজন প্লেয়ার এতটা আনমার্ক হয়ে মোহনবাগান ডিফেন্সকে বিট করে গোল করছে, অ্যাটলিস্ট আমার অন্তত ইন্ডিয়ান সুপার লিগের লিগ স্টেজ থেকে মনে পড়ছে না যে এই ধরনের গোল মোহনবাগান কনসিড করেছে বলে, মানে এতটা সিলি একটা গোল। ডেফিনেটলি হাভিয়ে সিভেরো টোরো যে ফিনিশটা করেছে, দ্যাট ওয়াজ আ ব্রিলিয়েন্ট ফিনিশ, আমি সেই ফিনিশটা নিয়ে কথা বলছি না, বাট মোহনবাগান যে ধরনের ডিফেন্সিভ অ্যাপ্রোচ গোটা সিজনে রেখেছিল, সেই জায়গা থেকে আমি বলবো যে দ্যাট ওয়াজ আ পুওর মিস্টেক। এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখলাম যে অ্যালবার্তো রড্রিগেজ রীতিমতো লিস্টন কোলাসোকে রীতিমতো বকছে যে ওই জায়গাতে তোমার যা পজিশন নেওয়ার দরকার ছিল তুমি সেই পজিশনটা নাওনি। ওর কিন্তু ফেসিয়াল এক্সপ্রেশন থেকে, ওর হাত পা ছোঁড়া থেকে সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছিলাম। তো ওই জায়গাতে ম্যান মার্কিংয়ের অভাব ছিল, এবং আনমার্কড অবস্থা থেকে যেভাবে হাভিয়ের সিভেরো টোরো গোলটা করে যায়, দ্যাট ওয়াজ আ ট্রু টপ লেভেল ফিনিশ। কিন্তু আমার মনে হয় যে এই গোলটাই কোথাও মোহনবাগানকে একটু হলেও চেঞ্জ করে দিয়েছিল, কারণ ঠিক এর পরেই মোহনবাগান আস্তে আস্তে ম্যাচের মধ্যে অনেকটা কামব্যাক করে। এবার স্টার্টিং 11-এ জেসন কামিংস প্রথমে থাকাটা অতটা এফেক্টিভ না হলেও এই গোলটা
হওয়ার পর থেকে অনেকটা এফেক্টিভ হয়, কারণ জেসন কামিংস কিন্তু শুরু থেকে যে জিনিসটা আজকে মলিনা ওকে দিয়ে করাতে চাইছিল সেটা হচ্ছে ফলস নাইনে খেলানো। কারণ মলিনা খুব ভালো করে জানতেন যে জামশেদপুর কিন্তু অনেক বেশি লো ব্লক খেলবে, অনেক বেশি পার্ক দ্য বাস খেলবে, তো সেই জায়গাতে তোমার যদি ডিফেন্সকে ভেদ করতে হয় তাহলে পার্টিকুলার কিন্তু একজন ম্যানকে টার্গেট করে হবে না, একজন বক্স স্ট্রাইকার দিয়ে হবে না, এখানে অনেক বেশি স্পেস ক্রিয়েট করতে হবে, যে স্পেসটা কিন্তু অনেক সময় কামিংস এবং স্টুয়ার্ট ক্রিয়েট করছিল। দ্যাটস ওয়াই লিস্টন এবং সাহাল অনেক বেশি কিন্তু বক্সের মধ্যে বল নিয়ে যেতে পারছিল। সো এই জায়গাটা কোথাও 30 মিনিটের পর থেকে আমি বলবো যে মোহনবাগান অনেকটা ম্যাচের মধ্যে ফেরে, এবং দ্যাটস ওয়াই 33-34 মিনিটে আমরা দেখি যে অ্যালবার্তো একটা ফ্রি হেডার পেয়েছিল, সেটা কিন্তু পোস্টে লেগে ফিরে আসে, ওখানে কিন্তু সুভাশিস বোস একটা ট্যাপিনও মিস করে, যদিও গোলকিপার অ্যালবিনো গোমস কিন্তু খুব তাড়াতাড়ি বলটা বাঁচিয়ে নেয়। বাট যে জায়গা থেকে প্রথমে আমি বলবো যে মোহনবাগান গোলটা পেলো বা মোহনবাগান একমাত্র গোলটা পেলো, এখানেও কিন্তু দায় দিতে হবে তোমার সেই জামশেদপুরের ডিফেন্সকে, কারণ এতটা ডিফেন্সিভ খেললে, এতটা লো ব্লক খেললে এই ধরনের কিন্তু পুওর ম্যান মার্কিং থেকে এই ধরনের ফাউল হয়ে যায়। আশুতোষ মেহতার ক্ষেত্রে কিছু করার ছিল না, কারণ কাউন্টার অ্যাটাক খেলতে গিয়ে ডিফেন্স এতটাই ওপরের দিকে চলে গেছিলো যে কামিংস কিন্তু ফ্রি হয়ে গেছিলো। সো দ্যাটস ওয়াই ওকে ওই ধরনের ফাউলটা করতে হয়। আর ওই জায়গা থেকে আমরা যখন মনে করছিলাম যে এই ফ্রি কিকটা হয়তো গ্রেগ স্টিওয়ার্ট নেবে, কারণ ওটা গ্রেগ স্টিওয়ার্টের জোন, ওই জোন থেকে জামশেদপুর বলো, মুম্বাই বলো, মোহনবাগান বলো, অনেক গোল কিন্তু গ্রেগ স্টিওয়ার্ট ফ্রি কিকে করেছে। তো ওই জায়গাতে আমার মনে হয়েছিল যে গ্রেগ স্টিওয়ার্ট হয়তো নেবে, বাট না, কে নিল ফ্রি কিকটা? ডেফিনেটলি জেসন কামিংস, এবং যে জায়গা থেকে ফিনিশ করেছে, টপ কর্নারে ফিনিশ করেছে, সেকেন্ড পোস্টে ফিনিশ হয়েছে, অ্যালবিনোর ক্ষেত্রে কিছু করার ছিল না। অ্যালবিনো ডেফিনেটলি একজন স্পট কিক থেকে ভালো সেভ করা গোলকিপার, প্রচুর গোল সেভ করেছে স্পট কিক থেকে, এবং এই ধরনের সেট পিস থেকেও খুব ভালো ভালো সেভ করেছে। বাট যে জায়গাতে ফিনিশটা হয়েছে আমার মনে হয় যে ওই জায়গাতে সেভ করার মতো ক্ষমতা খুব কম গোলকিপারের থাকে, মানে খুব একটা জায়গা ছাড় ছিল না, ওপরে একদম টপ কর্নারটা আর বলের যে গ্যাপটা ছিল খুবই কম গ্যাপ ছিল, এবং খুব ক্লোজ বলটা ঢুকেছে। অ্যান্ড সিরিয়াসলি বলছে একটা টপ লেভেলের ফিনিশ ছিল। জেসন কামিংস কিন্তু শো করলো, এর আগেও শো করেছে যে সেট পিস থেকে ভালো মুভমেন্ট করা, গোল করানো সবটা করেছে, বাট আজকের গোলটা অনেক দিন মনে থাকবে। এবং এর বাইরে আমি বলবো না যে ফার্স্ট হাফে বিরাট কিছু ঘটনা অন্তত দেখেছি, সেকেন্ড হাফে আমার মনে হয় যে মলিনা কিছু সময় তিনি এক্সট্রা নিয়ে ফেলেছিলেন তার প্রথম কয়েকটা চেঞ্জ করতে, যেমন সাহাল আব্দুল সামাদের যে প্রবলেমটা হচ্ছিল বিশেষ করে পজিশন নেওয়ার ক্ষেত্রে বা স্পিডের ক্ষেত্রে, সেই জায়গাতে আশিক কুরুনিয়ানকে অনেক আগে দরকার ছিল। অ্যান্ড আমার কোথাও মনে হয়েছে যে অন্তত পক্ষে 65-70 বা অন্তত 75 মিনিটের পরেও দীপক তাংড়িকে তুলে নিয়ে অভিষেক সূর্যবংশীকে দরকার ছিল। তো এই জায়গাটা যদি আগে চেঞ্জ হয়ে যেত, দেখো আলটিমেট দিনের শেষে দীপক তাংড়ি অ্যান্ড আপুইয়া ইজ আপুইয়ার রিপ্লেসমেন্ট সিরিয়াসলি কেউ না। আপুইয়া যে ধরনের সাইলেন্ট ওয়ার্ক করে, যেভাবে স্ন্যাচ করে, যেভাবে পুরো মাঠের ছবিটা ওর চোখের মধ্যে থাকে এবং যেভাবে গেমটা কন্ট্রোল করে, সেটা দীপকের থেকে আমরা এক্সপেক্ট করতে পারি না। এটা নিয়ে কালকেই কথা বলেছিলাম, নতুন কিছু ব্যাপার না। বাট আমার মনে হয় যে এতটা সময় চলে গেছিলো, আরও একজন কুল কাম অ্যান্ড কম্পোজড মিডফিল্ডার যদি 15 to 20 মিনিটস পেত, তাহলে কিন্তু অনেক বেশি মার্কিংটা রাখতে পারতো। কারণ দ্বিতীয় গোলটার ক্ষেত্রে বা লাস্ট গোলটার ক্ষেত্রে যে জিনিসটা হলো, প্রথমে তো ঋত্বিক পুরো মোহনবাগান ডিফেন্সটাকে এক্সপোজ করেছে, পুরো ডিফেন্সটা নেমেছিল সেটাকে পুরো তুলেছে একার ক্ষমতাতে, এবং যে জায়গা থেকে বলটা বাড়িয়েছে ওখানে আর ডিফেন্ডারদের কিছু করা ছিল না, কারণ প্রত্যেকটা ডিফেন্ডার, পুরো ডিফেন্স লাইনটা ফ্রম রাইট ব্যাক টু সেন্টার ব্যাক টু লেফট ব্যাক, পুরো ডিফেন্স লাইনটা কিন্তু কেটে গেছিলো, পুরো ডিফেন্স লাইনটা ঢুকে গেছে, এবং যে জায়গাতে বলটাও রেখেছে সেখানে পুরোপুরি দোষ কিন্তু ব্লকারের বা ডিফেন্সিভ মিডফিল্ডারের। কারণ তুমি ম্যানকে মার্ক করতে গিয়ে ফেল করেছো, তোমার ডিফেন্স যতটা উঠে থাকবে তুমি যদি ততটাই ওপরের দিকে উঠে থাকো, সো সেই জায়গাতে কিন্তু বিট হয়ে যাবে তুমি। এবং হাবির মতো প্লেয়ার, যে বড় ম্যাচের প্লেয়ার, এর আগেও আমরা দেখেছি, সেটা মোহনবাগানের জার্সি বলো, সেটা তার আগে এটিকের সময় বলো, পরে সেটা ওড়িশা বলো, বেঙ্গালুরু বলো, এই সিজনে জামশেদপুর বলো, মানে সিরিয়াসলি বলছি ভাইটাল মুমেন্টে গোল করা, ভাইটাল মুমেন্টে জয় ছিনিয়ে নেওয়া, হি ইজ এ ট্রু ম্যাজিশিয়ান, হি ইজ এ পিওর ক্লাস প্লেয়ার। এবং এতদিন হয়ে গেল ইন্ডিয়ান ফুটবলে খেলছে, একটার পর একটা ক্লাব চেঞ্জ করেছে, কিন্তু কোথাও ওর ট্যালেন্টের, ওর স্কিলের এবং ওর ডেডিকেশনের, এবং এই যে কোথাও ম্যাচ চেঞ্জ করে দেওয়া, এটা কিন্তু ঘাটতি হয়নি। এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে না আমার ওই থাম্বনেলের কনসেপ্টটা মাথায় গেছিলো যে এক্সের ছোবল না খুব ডেঞ্জারাস। মোহনবাগান গত সিজনেও রয় কৃষ্ণা থেকে পেয়েছিল, এই সিজনে হাবি হার্নান্ডেজের থেকে পেলো। সেকেন্ড লেগটা ডেফিনেটলি আরও হাই ক্লাসে উঠবে, আরও এন্টারটেনিং হবে, আরও আমি বলবো যে ড্রিম সেমিফাইনালের
আরও ডাবল এনজয়মেন্ট আমরা সেই দিনকে পাবো। কেন বলছি তার কারণটা, মোহনবাগানকে জিততে হবে, মোহনবাগানকে 2-0 ব্যবধানে জিততে হবে এবং সেখানে মোহনবাগান সব ধরনের যা কিছু অ্যাটাক সুপ্রিমেসি রয়েছে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করবে। উল্টো দিকে জামশেদপুর চাইবে যে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম যেভাবেই হোক না কেন পার্ক দ্য বাস, পুরো জ্যামিং ফুটবল খেলতে এবং সেখানে খালিদ জামিল তার ডিফেন্সিভ যত ধরনের স্ট্র্যাটেজি রয়েছে সেই দিনকে কিন্তু পুট করার চেষ্টা করবেন। যদিও এই ম্যাচটাতে তিনি আশুতোষ মেহতাকে মিস করবেন, তার পাশাপাশি মোবাসির রহমান মিস হবে সম্ভবত, আই এম নট শিওর। শেষকালে হয়তো স্টিফেন এজেকেও কার্ড দেখানো হয়েছে, তো স্টিফেন এজেও যদি মিস হয়ে যায় তাহলে সেটা আবার খালিদ জামিলের জন্য বিগ ব্লো। এবং যদি সেই দিনকে 4 দিনের মধ্যে আপুইয়া আর মনভীর ফিরে আসে সেটা আবার মোহনবাগানের জন্য ডাবল প্লাস পয়েন্ট। তো সব দিক থেকে আমি বলবো যে ওই ম্যাচটা না আরও হাইলি এন্টারটেনিং হবে। আজকে আমরা জামশেদপুরের ওই স্টেডিয়ামটা যেখানে 24-25 হাজারের ক্যাপাসিটি সেটাকে আমরা পুরো হাউসফুল দেখলাম, আর 7 তারিখে আমরা দেখবো যে মোহনবাগানের যখন ম্যাচটা হবে জোহরতে সেখানে অন্ততপক্ষে 50-60 হাজারের একটা গ্যালারি ভর্তি আওয়াজ, চিৎকার, এবং সেখানে দাঁড়িয়ে জামশেদপুরের জন্য এতটা হয়তো ইজি হবে না। ইভেন আমি বলছি মোহনবাগানের জন্য ইজি হবে না, কারণ উল্টো দিকে খালিদ জামিল রয়েছে, উল্টো দিকে এই ধরনের প্রপার ডিফেন্সিভ স্ট্র্যাটেজি রয়েছে। অ্যান্ড দ্যাটস ওয়াই আই অলওয়েজ রিপিট কি এই ম্যাচটা আমার কাছে পার্সোনালি ইটস আ ড্রিম সেমিফাইনাল ছিল। সেটা হয়েছে কারণ দুটো টিম না, দুটো আলাদা জগতের টিম, দুটো পুরোপুরি আলাদা স্ট্র্যাটেজি, আলাদা আলাদা ট্যাকটিক্স, আলাদা দুজন মাস্টার মাইন্ড, মানে আলাদা লেভেলের আমরা খেলা দেখতে পাবো। গোয়া বেঙ্গালুরু ম্যাচটা হয়তো ফ্ল্যাট সিস্টেমের খেলা, কারণ দুজন কোচের প্রায় টেন্ডেন্সি, ট্যাকটিক্স, স্ট্র্যাটেজি প্রায় অলমোস্ট ম্যাচ করেছে, কিন্তু এই ক্ষেত্রে হোসে মলিনা এবং খালিদ জামিল মানে দুজন দু মেরুর কোচ, এবং সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে এই ম্যাচ অলওয়েজ এনজয়িং হয়, এন্টারটেনিং হয়, এবং সেটা আজকে আমরা উপভোগ করেছি। অবভিয়াসলি মোহনবাগান ফ্যান্সদের জন্য একটা হার্ড ডে, তবে আমার মনে হয় যে 7 তারিখে এই ডেটা অনেক বেশি ইজি হয়ে যাবে। দেখা যাক সেই ম্যাচটা কী হয়। আর ওভারঅল আজকের ম্যাচে অন্ততপক্ষে আমি যা দেখলাম সেটাকে আমি বললাম। যদি কিছু পয়েন্ট মিস করে গিয়ে থাকি অবশ্যই তোমরা ধরিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।